একটা রিপোর্ট দেখলাম প্রথম আলোতে। সেটা হচ্ছে যে একসময় যারা ছাত্র দলে নেতৃত্ব দিয়েছেন তারা এখন মন্ত্রিসভার সদস্য। এটা ভালো একটা প্রমোশন, একটা লম্বা সময়ের ব্যবধানে তারা আজকে বয়সের একটা পর্যায়ে তারা এখন মন্ত্রিসভায় তারা কার্যক্রম করবেন। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, সুলতান সালাউদ্দিন টুকু, রাজীব আহসান, হাবিবুর রশিদ, ফরহাদ হোসেন প্রত্যেকেই কিন্তু পরিচিত। অন্তত দলের মধ্যে তো তারা খুবই পরিচিত, দলের বাইরেও তাদের একটা পরিচিতি আছে বা ইমেজ আছে। আমি ভাবছি অন্য কথা। প্রায় ৬৯ জন বা ৭৯ জন, সম্ভবত ৭৯ জন স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছিল যারা বিএনপির। তাদের মধ্যে ৮-৯ জন নির্বাচিত হয়েছেন, বাকিরা নির্বাচিত হননি। তাদের ভাগ্য কি হবে? যেমন অন্যতম বলা যায় যে রুবিন ফারহানা। রুবিন ফারহানাকে কি করবে এখন দল? কেউ কেউ বলছেন যে তাকে ডেপুটি স্পিকারের ভূমিকায় দেখা যেতে পারে। ভালো, তিনি ব্যারিস্টার, সুতরাং ভালো বুঝবেন। কিন্তু দলের ভেতরে রাখবেন নাকি দল থেকে যে তাকে বহিষ্কার করা হয়েছে সেই অবস্থানে থাকবে? বারবার একটা কথা বলা হয়, রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। অতীতে যারা, অতীতে বলবো না, খুব সাম্প্রতিক সময় চাঁদাবাজি সহ বিভিন্ন সাংগঠনিক বিশৃঙ্খলার কারণে বিএনপি গত 15 মাসে 7 থেকে 8,000 নেতাকর্মীকে বহিষ্কার করছে। আবার তাদের বহিষ্কারাদেশ অনেকেরই প্রত্যাহার হয়েছে। এখন যারা নির্বাচন করেছে দলের সিদ্ধান্ত অমান্য করে, তাদেরকে বহিষ্কার করা হয়েছে আবার নতুন পর্যায়ে। এখন তো সরকার বিএনপির, এখন তাদেরকে ছাড়াও চলতে পারে, কিন্তু এটাও ঠিক, যেমন হাসান মামুন, নুরুল হক নূরের কাছে যিনি পরাজিত হয়েছেন, ধরা হচ্ছিল যে তিনি জিতে যেতে পারেন। তারপরে সাজু, তারপরে নীরব, তাদের ভাগ্য কি হবে? এরা তো প্রত্যেকেই, তাদের বিএনপিতে কন্ট্রিবিউশন আছে এবং তাদের একটা সংগঠন আছে, এবং তারা হারলেও তাদের কিন্তু ভোট বাক্স যথেষ্ট। সাইফুল ইসলাম নীরব বা সাজু, এস এ খালেকের পুত্র, তাদের প্রত্যেকের নিজস্ব একটা বেজ আছে। সেইভাবে কিন্তু যেমন ধরেন তুলির কোনো বেজ নাই, কিন্তু তার প্রতি একটা সহানুভূতি আছে, যে গুমের শিকার তার ভাইয়ের বোন তিনি। তারপরে ধরেন সাইফুল আলম নীরব, সাইফুল হককে সাথে ভোট কাটাকাটি হতে সেখানে আরেক সাইফুল ইসলাম জামাতে, সে জিতে গেছে। কিন্তু তাদেরও ভোটের অবস্থা দেখেন, প্রচুর ভোট পেয়েছে। হাসান মামুন প্রচুর ভোট পেয়েছে। এরকম অনেকেই, মানে বিদ্রোহীরা কিন্তু কম ভোট পায়নি। এবং বলা হয় বিদ্রোহের কারণে বা স্বতন্ত্র এমপিদের কারণে অন্তত 22টা আসনে বিএনপি পরাজিত হয়েছে। আরো 22টা আসন হলে তাহলে প্রায় 230-40-এ যে পৌঁছাইতো বিএনপির আসন সংখ্যা। সেই কারণে বিএনপি ক্ষুব্ধ হইতে পারে, আবার এটাও চিন্তা করতে পারে এই বিপুল সংখ্যক আসন সংসদের ভেতরে একটা স্বৈরতান্ত্রিক মনোভাব জন্ম দিত। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মনে করতো যে এইরকম বিশাল বিজয়, কে আর মানে অন্যকে মানে পরোয়া করার দরকার কি? কিন্তু মনে রাখার দরকার, এর থেকেও কিন্তু প্রায় 280-90টা আসন পেয়ে কিন্তু গত 3টা টার্ম আওয়ামী লীগের মধ্যে ওই ধরনের একটা অহংকারের ভাব ছিল, কিন্তু সেই অহংকারটা টেকেনি। এখন যে পরিমাণ আসন সংখ্যা আছে সেটাও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, কিন্তু ওই যে এমপি হওয়ার জন্য তারা দলের সিদ্ধান্ত ভায়োলেট করেছে, তারা দাঁড়িয়েছে, আবার অনেকে প্রত্যাহারও করছে। এই যে সুলতানুল ইসলাম তারেক, রাজশাহী 1, গোদাগাড়ি তানোরের যেই, এটা পরিষ্কার ভাবে যে ওই জেনারেল শরীফকে যদি না দিয়ে তাকে দেওয়া হতো, তিনি কিন্তু নিশ্চিন্তে জিতে আসতো। এরকম অনেক ক্যারেক্টার আছে, আমি মানে প্রত্যেকের নাম ধরে ধরে বলা আমার জন্য খুব কঠিন। কয়জনের নাম বলবো আর কয়জনের নাম বলবো না, নমিনেশনও ভুল আছে। আবার এই স্বতন্ত্র যে দাঁড়ায় গেল, তাদেরকে তারেক রহমান ডেকে নিয়ে তাদের সাথে যে বৈঠক করানোর এই আয়োজনটাও কিন্তু বিএনপি করেনি। ফলে দলেরও ব্যর্থতা আছে। একটা 15 বছর ধরে সে কাজ করেছে, তো সে চাইতেই পারে যে আমি
সে কনফিডেন্ট যে সে দল তাকে নমিনেশন দিলে জিতবে, না দিলেও সে জিতবে, সেই কারণেই তো দাঁড়ানো। তো এখন পরিস্থিতি যাই হোক না কেন, ওই যে তারেক রহমানের স্লোগান যে সবার আগে বাংলাদেশ এবং ঐক্য, এখন ঐক্য, জাতীয় ঐক্যটা করার আগে দলীয় ঐক্যটা খুব গুরুত্বপূর্ণ। সেই কারণে আমার ধারণা যে যারা স্বতন্ত্র, বিএনপির যারা স্বতন্ত্র হয়েছে তাদেরকে দলে ফিরে নেওয়া দরকার। এক, দলের ফিরে নিয়ে আসলে দলের, কারণ প্রত্যেকে তো তার এলাকায় সে প্রতিনিধিত্ব করে, তাকে দিয়ে যদি প্রতিনিধিত্ব করানো হয় তাহলে ভালো হয়, তাহলে শৃঙ্খলা থাকে। তাহলে প্রত্যেকটা এলাকায় কিন্তু ওই দ্বন্দ্ব সংঘাতটা লেগে থাকবে 9টা-10টা আসনে। অন্য অন্য জায়গায়ও যারা পরাজিত হয়েছে, যারা দল থেকে বহিষ্কার হয়েছে, এখন তারা যদি বহিষ্কার থাকে তাহলে সব সময় কিন্তু দলের ওই 70-80টা নির্বাচনী এলাকায় কিন্তু দ্বন্দ্ব সংঘাত লেগে থাকে। এখন এই ঐক্যটা কিভাবে গড়ে তোলা, এর ফর্মুলাটা বের করা বিএনপির জন্য খুব জরুরি। কারণ এখন মধুচন্দ্রিমা যাচ্ছে বিএনপির জন্য, এটা কিন্তু থাকবে না, দিনকে দিন কিন্তু চাপের মধ্যে পড়বে। এবং সরকারি দলের নেচারটাই হলো এই, প্রথমে সে যত জনপ্রিয়তা তার থাকে আস্তে আস্তে কিন্তু সেটা কমতে থাকে। সুতরাং এই বিবেচনায় দলীয় ঐক্যটা আরো দৃঢ় করা, মজবুত করা এবং প্রত্যেককে মানে কাজে নিয়োজিত করা। যারা এমপি হয়েছে বা যারা এমপি হয়নি তাদেরকে টার্গেট দেওয়া উচিত যে সে তার নির্বাচনী এলাকায় কি কি করবে আর কি কি করবে না। এইভাবে যদি এখন থেকে যদি এই ড্রাইভটা দেয়া না হয় তাহলে কিন্তু আবার সেই যা তাই হবে। সুতরাং আমার ধারণা যে নিশ্চয়ই নতুন কোনো পরিকল্পনা আকাঙ্ক্ষা অনুযায়ী তো তারেক রহমান মুভ করবে, আগের মতন ওইভাবে ছেড়ে দেবে না। তো দেখা যাক মানে কি হয় ভবিষ্যতে।